জানিয়ে আমি আজকে যে সাংবাদিক সম্মেলন পিছনে করো, মোবাইল ডান্ডা পিছু করো, ছোট করো, কাটো, আমার লোকটা আসবে। হ্যাঁ, পার্টির অনেক বিশিষ্ট সংগঠকরা আমার সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছিলেন, তাই খানিকটা বিলম্ব হলো। এই জন্য আমি সামনে স্বীকার করছি। ছোট করো। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী তিনি গত 30 তারিখে তার 8 বছর পূরণ করেছেন। 2014 সালে দায়িত্ব নিয়েছিলেন, পূরণ করেছেন। এবং আপনারা সবাই দেখেছেন 31 তারিখে দেবভূমি হিমাচল প্রদেশ থেকে যশস্বী প্রধানমন্ত্রী গোটা ভারতবাসীর সঙ্গে মিলিত হয়েছেন আমাদের দরিদ্র কল্যাণ সম্মেলনের মধ্য দিয়ে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, শুধু কলকাতাতে বেহালাতে রেলে যে ইন্ডোর স্টেডিয়াম সেখানে নয়, ওটা পশ্চিমবঙ্গের 30টি গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে প্রায় 1 লক্ষের বেশি কাছাকাছি বেনিফিশিয়ারি সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী এই গরিব কল্যাণ সম্মেলনে যোগদান করেছেন এবং বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আধিকারিকদেরকে নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে মূলত যে স্কিমগুলো সাধারণ মানুষের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যকালে চালু করেছেন, পশ্চিমবঙ্গে সেই স্কিমগুলোর অনেকগুলিরই নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা আমরা উল্লেখ করি বিভিন্ন সময়। আজকে পশ্চিমবঙ্গ সরকারও বাংলা আবাস যোজনার বলছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে তাদেরকে লিখতে হচ্ছে। আমরা দাবি করি যে কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 19 সাল থেকে পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা পুনরায় পশ্চিমবঙ্গে চালু করে কৃষক সমাজকে, তাদেরকে পাশে দাঁড়ানোর সুযোগ করে দিক ভারত সরকারকে, কারণ আমাদের রাজ্য সাইক্লোন প্রনে। দ্বিতীয়ত, পিএম কিষাণ সম্মান নিধি, এতে পশ্চিমবঙ্গে নথিভুক্ত কৃষকের সংখ্যা 73 লক্ষ। 31 লক্ষের নাম পাঠানো হয়েছিল দিল্লিতে, 31 লক্ষই পাচ্ছেন। বাকিদের নামও রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত হকদার কৃষকদের নাম পাঠানো হোক, যাতে পিএম কিষাণ সম্মান নিধি এই রাজ্যের সমস্ত কৃষক পরিবার তারা পায়। তৃতীয়ত, স্বাস্থ্যসাথীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাংবাদিক বন্ধু সরকার হিসেবে প্রচার করেন, মা ভই স্কিম তুলে দিয়েছে এই সরকার। গত কয়েকদিন আগে সমস্ত সংস্কৃতি দপ্তরের জেলা অফিসে চিঠি এসে গেছে মা ভইর পরিবর্তে আপনাদের সাধারণ স্বাস্থ্যসাথীতে যুক্ত করা। এই মা ভই নিয়ে সরকারের সমর্থক সাংবাদিক বন্ধুরা অনেক প্রচার করেছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বক্তব্যে। এই সরকার যে শুধুমাত্র পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে চিট করছে তা নয়, এরা সাংবাদিকদের সঙ্গেও প্রতারণা করছে। এই মা বই তুলে দিয়ে সাধারণ স্বাস্থ্যসাথীতে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা কতগুলো বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীন 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গত বছর মে মাস থেকে চলছে এবং মাথা পিছু 5 কেজি করে চাল এবং গম মিশিয়ে মানুষজন পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আরবান
1,42,00,000 গৃহ নির্মাণ মঞ্জুর করা হয়েছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে 2,30,00,000 গৃহ নির্মাণ মঞ্জুর করা হয়েছে। এই কর্মসূচিগুলি 24 সাল পর্যন্ত চালানোর ব্যাপারেও, যেটা 22 সালে শেষ হয়ে যাওয়ার কথা, 2 বছর এক্সটেনশন করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। স্বচ্ছ ভারত মিশনে, যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাম বদলানোর ডক্টরেট তার আছে, তিনি এটাকে নির্মল বাংলা বলে চালান। প্রত্যেকটা বাড়িতে যাদের শৌচালয় ছিল না, মাথায় পিছু 9,000 টাকা করে মোদীজি দিয়েছিলেন। স্বচ্ছ ভারত মিশনে এখন অব্দি 11,22,00,000 টাকার নির্মাণ হয়েছে। ঘর ঘর নল সে জল, অর্থাৎ প্রত্যেক বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল। এই কর্মসূচিতে সবচেয়ে পিছিয়ে পশ্চিমবাংলা আছে। পশ্চিমবাংলায় মাত্র 42 লক্ষ পরিবারে দেওয়া হয়েছে, তাও নাম বদল করা হয়েছে। জল জীবন মিশনকে চেঞ্জ করে জল স্বপ্ন করা হয়েছে। আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছি, যতক্ষণ না নাম চেঞ্জ করবে, আমরা চাই এই কর্মসূচি 100% বাংলায় হোক, প্রচুর অর্থ আসুক, কিন্তু সংসদে যে নাম অনুমোদিত হয়েছে জল জীবন মিশন, সেই নামে করতে হবে। মমতা ব্যানার্জির উর্বর মস্তিষ্ক প্রসূত জল স্বপ্ন নাম দিয়ে চালানো চলবে না। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীন 29.6 লক্ষ রাস্তার পাশে হকারদের ঋণ বিতরণ করা হয়েছে। আয়ুষ্মান ভারত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের এই রাজ্যে আয়ুষ্মান ভারত নেই। এখনো পর্যন্ত ভারতবর্ষে প্রায় 5 কোটি গরিব মানুষ এই আয়ুষ্মান ভারতের সুযোগ পেয়েছেন। আপনারা দেখেছেন যে স্বাস্থ্য সাথী পশ্চিমবাংলায় কিভাবে ফেল করেছে। কলকাতার বড় বড় নার্সিংহোমগুলো তারা স্বাস্থ্য সাথীতে পরিষেবা দেওয়া বন্ধ করেছে। একটি নির্দিষ্ট ইলেকট্রনিক চ্যানেল তারা অন্তর্তদন্ত করে কলকাতার 7-8টি নার্সিংহোমে কিভাবে স্বাস্থ্যসাথীর নাম বললে রুগীকে ফিরিয়ে দেওয়া হয় তার প্রামাণ্য গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেছেন। এই স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলতো না। গত বছর নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার ভেলোর সিএমসিতে চালু করেন। গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি জেলাতে প্রশাসনিক সভায় গিয়ে তিনি বলেছেন যে এবার থেকে ভেলোর সিএমসিতেও দেওয়া হবে না, কারণ তাকে নাকি সেখানে 34 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে। তাই তিনি এইটা তিনি বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ এই স্বাস্থ্যসাথীর ব্যাংকটি একটি কুয়োর ব্যাংকে পরিণত হলো। আগে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে চলতো না, দেবী সিটির মণিপাল হসপিটালে চলতো না, কোনো এইমসে চলতো না, শুধুমাত্র সিএমসি ভেলোরে ভোটের জন্য চালু হয়েছিল। যেমন 5 টাকার ডিম ভাত আর কোথাও দেখতে পাওয়া যায় না, উঠে গেছে। এটা আরো সলিল সমাধি হলো, এটা উঠে গেল। আমরা দাবি করি যে গোটা ভারতবর্ষের 5 কোটি গরিব মানুষ পেয়েছে আয়ুষ্মান ভারত। আপনার দম্ভ, অহংকার আর প্রধানমন্ত্রীকে অস্বীকার করার মানসিকতা ছেড়ে সাধারণ প্রান্তিক বঙ্গবাসীর স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে আয়ুষ্মান ভারত অবিলম্বে চালু করা হবে। এর বাইরেও প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়া যায়, এটাও আপনারা জানেন, নাম বদলে দিয়ে দেওয়া হয়েছে আপনার ন্যায্য মূল্যের ওষুধের জন্য। এটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর স্কিম, যে স্কিমে ভারতবর্ষে এখন অব্দি 8,727টি জনৌষধি কেন্দ্র চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সরকার। এর বাইরেও গত 8 বছরে 15টি এইমস খোলা হয়েছে, যার মধ্যে কল্যাণী এইমস আছে। আমরা দাবি করি এবং আমাদের বিশ্বাস, রাজ্য সরকার যদি জমি দেয়, উত্তরবঙ্গ, সুন্দরবন এবং জঙ্গলমহল এই 3টেতেও এইমস করা দরকার। এবং আমাদের ভারত সরকার, আমি মনে করি যদি পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে পারেন, কোনোটাতেই আপত্তি করবেন না, তারা প্রস্তুত আছেন এবং তারা
এ ব্যাপারে অত্যন্ত উদার যে পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে আরও এইমসের দরকার আছে। উত্তরবঙ্গের মানুষকে আসামে গিয়ে, বিহারে কিষানগঞ্জ কাটিহারে গিয়ে চিকিৎসা নিতে হয়। জঙ্গলমহলের মানুষকে, পশ্চিম মেদিনীপুরের মানুষকে কটকে আর রাঁচিতে গিয়ে চিকিৎসা নিতে হয়। সুন্দরবনের মানুষ চিকিৎসা না পেয়ে দুরারোগ্য ব্যাধিতে 80% দুরারোগ্য ব্যাধির মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়, অকালে তাদের প্রাণ যায়। তাই উত্তরবঙ্গ, সুন্দরবন এবং জঙ্গলমহলে এইমসের জমি প্রদান করুন, যেভাবে ভারতবর্ষের বিভিন্ন স্তরে হচ্ছে। এর বাইরেও আপনারা জানেন যে প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজের কর্মসূচি প্রধানমন্ত্রীর আছে। ইতিমধ্যে ভারতবর্ষের মেডিকেল কলেজ নেই এমন 200টি জেলাতে মেডিকেল কলেজ তৈরি হয়েছে, তৈরির কাজ চলছে। এই স্কিমে 60% টাকা দেয় ভারত সরকার আর 40% টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্যের সরকার। আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, যেখানে তামিলনাড়ু সরকার কেন্দ্র এবং রাজ্যের একসঙ্গে স্কিম বলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের উপস্থিতিতে একদিনে 15টা মেডিকেল কলেজের উদ্বোধন করে, সেখানে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের যোগদান অস্বীকার করা হয়। আর পশ্চিমবঙ্গে এই দেউলিয়া সরকার, আর্থিকভাবে একেবারে ইনসলভেন্ট সরকার, এই সরকার তার নিজের গ্র্যান্ট দিতে পারছে না বলে, নিজের পোর্শনের টাকা দিতে পারছে না বলে আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় মেডিকেল কলেজগুলির কাজ থমকে আছে, কিন্তু ভারত সরকার তার পোর্শনের টাকা দিয়ে দিয়েছে। এইভাবে অসংখ্য উন্নয়নমূলক কাজ মাননীয় প্রধানমন্ত্রীর 8 বছরের সময়কালে হয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, সর্বস্তরের স্বার্থে প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, শুধুমাত্র স্লোগান নয়, কার্যকর করেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখিয়েছেন। এর বাইরেও ভারতকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, সামরিক শক্তিতে বলীয়ান করা, বৈদেশিক শক্তির সঙ্গে মিত্রতা স্থাপনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের যে সনাতনী কালচার, সংস্কৃতি রয়েছে তাকে রক্ষা করা এবং সমস্ত রাষ্ট্রবাদী, দেশপ্রেমী, দলমত, বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সেই মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে নরেন্দ্র মোদীজির সরকার চলছে। আগামী দিনে স্বামী বিবেকানন্দের যে মহান মন্ত্র চরৈগতি চরৈগতি বলে এই সরকার আরো এগিয়ে যাবে মানুষের সমর্থনে। আমরা এই 8 বছর পূর্তি উপলক্ষে নানা ধরনের কর্মসূচি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। কিষাণ মোর্চা নিয়েছে, মূল পার্টি নিয়েছে। আমরা এই খড়গপুরেও, আপনার ব্যারাকপুরেও আগামী 19 তারিখ আমাদের কর্মসূচি নিয়েছি। আমার ইতিমধ্যে 2 বার আসা হয়ে গেল, মানে সম্প্রতি 7 তারিখে আমাদের রাজ্য সভাপতি আমাদের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক আসবেন। আর আমাদের যে 12 তারিখের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা আমরা পরের রবিবার 19 তারিখে করার সিদ্ধান্ত নিয়েছি আজকে আলোচনা করে। এবং সেদিনকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর 8 বছর পূর্তি এবং পাটের যে ক্রয় মূল্য, তার উচ্চ যে ক্যাপ, সেটাকে 16 সাল থেকে সেটা উইথড্র হয়নি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সম্মানীয় পীযূষ গোয়েল এই সর্বোচ্চ যে পাটের রেট সেটা উইথড্র করে নিয়েছেন। তাই আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে 19 তারিখে ব্যারাকপুরে পথে হাঁটব, সোচ্চার উপস্থিতি থাকবে এবং কয়েক হাজার স্বদেশপ্রেমী মোদিজির ভক্ত সেদিন গেরুয়া ঝান্ডা নিয়ে মোদিজির জয়ধ্বনি দিয়ে ব্যারাকপুরের রাস্তাকে মুখরিত করবে, সেই সিদ্ধান্ত আমরা। ডিটেলস জেলা কমিটি জানিয়ে দেবেন, মূল জায়গায় হবে এবং সবার প্রসেশন শেষে একটি ছোট্ট পথসভার মধ্য দিয়ে সম্প্রতি যে সমস্ত বিষয় বিরোধীরা এখানে তুলেছেন তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরা থাকবে, আমি তো থাকবোই, অন্যান্য বিধায়ক, সাংসদ, পদাধিকারী যারা, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে। সেদিন এই জোনে আমাদের পার্টির তো বিভিন্ন জোনে দায়িত্বে সমস্ত বিভিন্ন নেতৃত্বরা আছেন,
এই জোনের যারা দায়িত্ব আছে তারা থাকবেন সময়সীমা। এটা কি অর্জুন সিংকে বার্তা দেওয়ার জন্য যে ক্যাপ প্রাইস না, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন, এটা শুধু ব্যারাকপুরে হচ্ছে না, প্রত্যেক দিনই হচ্ছে। ধরুন আমি এবং সুকান্ত বাবু আগামী পরশুদিন মালদা থেকে না পাট শিল্প তো এই আমরা এটার পাট শিল্পটাকে আমরা অ্যাডিশনাল করেছি, যেহেতু ব্যারাকপুরকে কেন্দ্র করে নদিয়া মুর্শিদাবাদের পাট চাষিদের কাছেও ভালো বার্তা যাবে। এই জন্য পাট হয়, আর জুটের যে কটা ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে তারা এপার আর ওপার, ওদিকে শ্রীরামপুর হুগলি চন্দননগর, এপারে ব্যারাকপুর আর ওপারে হাওড়া, এই জোনে এখনো যে কয়েকটা পাট চটকল চালু আছে এখানে মূলত শ্রমিকদের এবং এখানে যারা ইনভেস্টার কারখানা চালাচ্ছেন তাদের স্বার্থযুক্ত। আবার এই জোন থেকেই এইদিকে আপনি নবদ্বীপ জোন যদি যান, এখানেই মূলত এখনো পাট চাষ হয়, পাট পচিয়ে চাষিরা পাট বিক্রি করেন এবং পাটের যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার বেলডাঙ্গা থেকে জঙ্গিপুর থেকে এই জোনেই আছে। তা স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দেব, কারণ এত বড় সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রী পীযূষ গোয়েল নিয়েছেন নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে। তার পাশাপাশি কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রচার যে কেন্দ্রীয় সরকারি পাট শিল্পকে বাঁচানোর জন্য পাশে দেওয়া হচ্ছে শ্রমিকদের, এটা তো প্রমাণিত সত্য, এটা নিয়ে তো নতুন কোনো বিষয় নয়। যে ইস্যু নিয়ে এখানকার সাংসদ মানে চিৎকার চেঁচামেচি করেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছিলেন, আবার মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছিলেন, এবং আমাদের একটা খবর ছিল মুখ্যমন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রী ড্রাফট করে দিয়েছিলেন তার অফিস থেকে। তারপরে এই কাজটা তো আর মুখ্যমন্ত্রী করেন, কাজটা তো প্রধানমন্ত্রী বা ভারত সরকারই করছে। স্বাভাবিকভাবে যিনি করেছেন ক্রেডিট তো তিনি পাবেন। হ্যাঁ, এখান থেকে সাংসদ অর্জুন সিংকে আপনি ধন্যবাদ জানান যে তিনি বিষয়টি তুলে ধরেছেন বলে, তিনি বিষয়টি তুলে ধরেছেন সামনে এসে। না, সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টির প্রচেষ্টা ছিল। আপনাদের সঙ্গে তো আলোচনা না, উনি এই পাট জুট শিল্প এলাকা ছিল, উনি বলেছিলেন, ওপারের এমপিও তো লিখেছিল রকেট চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি নিজে প্রচেষ্টা নিয়েছে, আমি নিজে কথা বলেছি, সবাই মিলে বলেছেন, প্রত্যেকে তো আমরা বিজেপি তৃণমূলের তো কোনো রোল ছিল না। উনি বারবার নিজে কৃতিত্ব দাবি করেন যে এতদিন কেউ না। আমি ওনার ইন্ডিভিজুয়াল কথার কোনো উত্তর দেবো না, আপনাকে আগেও বলেছি আজও বলি, ব্যক্তির কোনো লড়াই নয়। তাহলে ওনার কি কেবল লোক দেখানো ছিল? না, ব্যক্তির কোনো লড়াই নয়। না, উনি হয়তো ভেবেছিলেন যে এই ইস্যুটা নিয়ে বাজার গরম করব, ইস্যুটা কেন্দ্রীয় সরকার মানবে না। 100 দিনের কাজে টাকা পাচ্ছে না বলে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আন্দোলনের নামবেন, এটা নিয়ে কি বলবেন? কেন্দ্র টাকা 100 দিনের কাজের সবচেয়ে বেশি দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে। জেসিবি মেশিন দিয়ে কাজ করানো হয়, বাংলাদেশের লোকরা টাকা তুলে নিয়ে যায়, এবং যারা বাইরের রাজ্যে থাকে তাদের নামেও টাকা ওঠে, মৃত লোকের নামেও টাকা ওঠে। যেমন দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গ থেকে নেমে বিধাননগরে ভোট দিয়েছেন, এমনি জব কার্ডেও ভুয়া মৃত ভোটাররা তাদের নামে টাকা ওঠে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে আগে স্পেশাল অডিট টিম গত 2 মাস ধরে যে সমস্ত দুর্নীতি ধরেছেন, সেই দুর্নীতি আজকে প্রথমে পরিষ্কার হওয়া উচিত, এবং প্রকৃত জব কার্ড হোল্ডার যারা হাতে কোদাল নিয়ে মাথায় ঝুড়ি নিয়ে কাজ করেছেন তারা নিশ্চিতভাবে টাকা পাক আমরা চাইব। কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচের তলার ছোট ছোট ভূস্বামীদের নেতাদের 100 দিনের কাজ, তার টাকা মারাটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের সোর্স অফ ইনকাম ছিল। আপনি যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতে যদি যান, নির্মাণ সহায়ক ওই গ্রাম পঞ্চায়েতের ওই সংসদের সুপারভাইজার আর সংশ্লিষ্ট পঞ্চায়েত মেম্বার এবং প্রধান, এই 4 জনের যোগ সাজসে কোথাও কোথাও বিডিওরাও যুক্ত, কোথাও কোথাও ডিএমরাও যুক্ত, এদের যোগ সাজসে কিভাবে দুর্নীতি হচ্ছে এটা চোখের আলোর মতো পরিষ্কার। আপনারা শুধু অর্থনৈতিক, আপনারা ভাদু শেখের বাড়ি দেখেছেন, আপনারা আনারুলের বাড়ি দেখেছেন, আপনারা সুফিয়ানের বাড়ি দেখেছেন, আপনারা মুদস্সরের বাড়ি দেখেছেন। এই রকম যে কোনো গ্রাম পঞ্চায়েতে যদি আপনি এক্ষুনি বেরিয়ে পড়েন, আমডাঙ্গার গ্রাম পঞ্চায়েত 11টা আছে, দেখবেন যে ঘর থেকে জল পড়তো 11 সালের আগে, 13 পঞ্চায়েতের আগে, টালির বাড়ি, খড়ের বাড়ি, সেই প্রধানরা মেম্বাররা তৃণমূলের আজকে কত বড় বড় বাড়ি করেছেন চোখের সামনে দেখা যাবে।
কিভাবে একটার পর একটা ফিশারি করেছেন। লাইফস্টাইল বদলে গেছে। মোটরসাইকেল তো 6টা-8টা করে পাবেন বাড়িতে, স্করপিও এসি গাড়ি, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট গাড়ি। আপনাদের অনেকেই হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন, সিবিএসই, এদের প্রত্যেকের বাচ্চারা সমস্ত বড় বড় দামি স্কুলে পড়ে, যার মানে এদের লাইফস্টাইল প্রত্যেকের যেভাবে পরিবর্তন হয়েছে, বিশেষ করে 13 সালের পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে, এটা ভাবা যায় না। এবং এদের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে 100 দিনের কাজ থেকে টাকা মারা। কেন্দ্র দুহাত ভরে টাকা দেয় আর দুহাত ভরে চুরি করে। যতক্ষণে চুরি বন্ধ হচ্ছে, চোররা ধরা না পড়ছে, অডিট রিপোর্টে যা যা উঠেছে আপনারা খবর রাখেন, এক একটা ব্লক, এক একটা গ্রাম পঞ্চায়েতে কত টাকা করে টাকা রিফান্ড করার জন্য কেন্দ্রীয় সরকার অডিট করেছে। একটা প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে করতে চাই যে গত 2 মাস হলো কাজের দিন 11টার সময় ক্যামেরার মধ্য দিয়ে 100 দিনের কাজ দিল্লি মনিটর হচ্ছে। একমাত্র রাজ্য ভারতবর্ষে পশ্চিমবঙ্গ যেখানে ক্যামেরা তারা চালু করেন। 11 AM এভরি ওয়ার্কিং ডে কাজকে মনিটরিং করা হচ্ছে। ছবি দেখতে চাইলে দিল্লি থেকে বসে দেখা যাবে। সে পশ্চিমবঙ্গ একমাত্র চালু করেনি, কারণ পশ্চিমবঙ্গে 80% কাজই জেসিপি মেশিন দিয়ে করা হয় এবং চুরি দুর্নীতির আখড়া হচ্ছে 100 দিনের কাজের টাকা। আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা আরো বেশি করে ভালো করে টাইট করুক। মমতা ব্যানার্জি 1 মাস আগে বলেছিলেন অন্যান্য কাজ বন্ধ করে আমি জব কার্ড হোল্ডারদের টাকা পেমেন্ট করে দেবো। স্মরণ করুন আপনারা, টাকা দিতে পারেনি, তাই বলেছে 5 তারিখ আর 6 তারিখে মিছিল করুন। মিছিল ডেলি করতে থাকুন, কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় সরকার মোদিজির যে স্লোগান, সেই স্লোগান তিনি রাখবেন, না খাউঙ্গা না খানে দেবো। আচ্ছা, আপনি যে বলছেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তাহলে কি অনুপ্রবেশ ঠেকানোর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হবে? বিএসএফ এর নজরদারি আরো বাড়বে? অলরেডি বেড়ে গেছে, 50 কিলোমিটার এলাকা হয়ে গেছে। রাজ্য সরকার জায়গা দিচ্ছে না বলে চৌকি তারা করতে পারছে না, কিন্তু কাজ থেমে নেই। ইতিমধ্যে 81টা মতো এফআইআর হয়েছে 15 কিলোমিটার এলাকার বাইরে। 81টা এফআইআর হয়েছে এবং 81টা এফআইআর এর মধ্য দিয়ে 500-র বেশি লোককে গ্রেপ্তার করেছে। এবং এগুলো সমস্ত নার্কোটিক থেকে, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে, ফেক কারেন্সি থেকে শুরু করে, ক্যাটল স্মাগলিং থেকে শুরু করে, এগুলো এর মধ্যে যুক্ত। এটা কি শাসক দলের মদত করেছে এই ধরনের অপরাধ? শাসক দল তো ইনভলভ। এখন যেটা গরু টরু পাচার করতে পারছে না, বিএসএফ দেখলেই তারা করছে। এখন ফেন্সিডিল যাচ্ছে এই করিমপুর বর্ডার দিয়ে, যেখানে বিএসএফ এর চৌকি নেই। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 82টা পয়েন্টে জমি রাজ্য সরকার দেয়নি বলে চৌকি করতে পারেনি বিএসএফ। তার মধ্যে করিমপুরের পয়েন্ট আছে, করিমপুর জলঙ্গি, সেখানে নদিয়া জেলার পুলিশের মদতে ফেন্সিডিল এদিক ওদিক করছে। আপনি এখানে এই ডাকু যে আছে, ওই ডাকু থেকে শুরু করে বনগা, এখানে বারিক বিশ্বাস থেকে শুরু করে পুরো এই জোনে সমস্ত পরিচিত তৃণমূল কংগ্রেসের নেতা। এরা এই চুরি দুর্নীতির এদিক থেকে আপনার ওদিক থেকে চন্দন কাঠ এগুলো সাপ্লাই করছে, ফেন্সিডিল সাপ্লাই করছে, খুব সবাই জানে। বন্ধ করার ব্যবস্থা হচ্ছে এবং খুব কড়া হাতে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর ব্যবস্থা নিচ্ছে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী তার 2 দিনের সফরে অধিকাংশ সময় বর্ডার এলাকার নিরাপত্তা, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি ব্যয় করেছেন। অভিষেকের বিদেশ যাত্রার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল, আজকে কোর্ট বলেছে যে উনি দুবাই যেতে পারেন, কি বলবেন? কোর্ট কি বলেছে আমি জানি না, কোর্ট নিশ্চয়ই মেরিট দেখে বলেছেন। আমি কোর্টের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যে ভদ্রলোকের নামে আপনি কথাটা বলছেন, তিনি বেশ কয়েক মাস ধরে গলা ফাটিয়েছেন ভোটের আগে থেকে, যে আমি যদি প্রমাণিত হই আমি নিজে চলে যাবো নাকি একটা। তা আমি ওনাকে বলি, আপনি যখন সুপ্রিম কোর্টে গেছিলেন মামলা দিল্লিতে কেন কলকাতায় আনো, সেদিন তো অন রেকর্ড সুপ্রিম কোর্টে তদন্তকারী সংস্থা বলেছে যে তদন্তের স্বার্থে উনাকে তদন্তের স্বার্থে উনার জিজ্ঞাসাবাদের কথা প্রয়োজন। অন রেকর্ড বলেছে, আমার কথা না। এজেন্সি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আজকে ইডি পাসপোর্ট আটকাচ্ছে কেন? আটকাচ্ছে এই কারণে যে এই কয়লা এবং গরুর যে মেন কিংপিন, প্রথম তৃণমূল যুবার সহসভাপতি, যখন আমাকে ঠেসার জন্য যুবা চালু করেছিলেন মমতা ব্যানার্জি ভাইপোকে দিয়ে,
আদরের দুলালকে দিয়ে। তারপরে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হচ্ছেন এই বিনয় মিশ্র। এই বিনয় মিশ্রকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, যার নাম আমি এখন দিয়েছি মমতা পুলিশ, WBP নয় MBP, সেই পুলিশ নেপালে পাঠায়। একবারে দায়িত্ব নিয়ে বলছি, নেপাল থেকে দুবাই হয়ে ভানুয়াতুতে গিয়ে তিনি আছেন। এই বিনয় মিশ্রর ব্যাপারে লুকআউট নোটিশ পর্যন্ত হয়েছে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি। এজেন্সি কি কাজ করবে তার ব্যাপার, আমি যা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখেছি। তাই বিনয় মিশ্র মানে ভাইপো, ভাইপো মানে বিনয় মিশ্র, সবাই জানে। দুবাইতে হয়তো বিনয় মিশ্রের সঙ্গে মিটিং করার জন্য যাচ্ছেন, সেটা হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্মতি পেল হাইকোর্টে বিদেশে চিকিৎসা করানোর জন্য, কি বলবো? উত্তর দিয়ে দিচ্ছে, আমাকে প্রশ্ন দুবার দিতে হবে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজকে বলেছেন বাংলায় ধর্মীয় স্থানগুলোর রক্ষণাবেক্ষণ এবং ধর্মীয় যে সমস্ত হচ্ছে এইসব তার দিয়ে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একমাত্র হিন্দুত্বের মন্দির রক্ষণাবেক্ষণে এগিয়ে। সম্মানীয় জ্যোতিপ্রিয় মল্লিককে বলবো একটু ভালো করে ঘুরে আসুন। 2013 কেদারধাম আর আজকে কেদারধাম, চার ধামের একমত। 2014 আগে বৈষ্ণোদেবী, আজকের বৈষ্ণোদেবী একটু দেখে আসুন। অযোধ্যার ফৈজাবাদে একবার ঘুরে আসুন। কাশীধাম, বিশ্বনাথ ধাম একবার ঘুরে আসুন, তাহলে আগে কি ছিল এখন কি হয়েছে বুঝতে পারবেন। আর আপনারা পশ্চিমবঙ্গের সেই কুচবিহারের মদন মঞ্জু মন্দির থেকে শুরু করে তারাপীঠে মায়ের মন্দির, তারকেশ্বরের বাবার মন্দির থেকে শুরু করে এই যে অজস্র আপনারা আমাদের যে সনাতন সংস্কৃতির উজ্জ্বল নিদর্শনগুলো আছে, তার জন্য কি করেছেন মানুষ দেখতে পাচ্ছে। আপনাদের আমলে সমাজ বিরোধীরা এমন জায়গায় গেছে, আমডাঙ্গা 300 বছরের জাগ্রত মন্দির, মায়ের গায়ে কিচ্ছু রাখেনি, মায়ের গায়ে কিচ্ছু রাখেনি। আর আপনার পুলিশ এখনো পর্যন্ত একটা সামান্য 1 গ্রাম মায়ের গয়নাও ফেরত করাতে পারেনি। সেসব সবাই জানে, কিনে দিয়ে সব বসকে পাঠিয়ে জানে। দাদা কল্যাণী এমস নিয়ে সব মারা গেলেন, এরপরে 24 ঘন্টার মধ্যে কাশ্মীরি পন্ডিত সংগঠনটা সিদ্ধান্ত নিয়েছেন তারা কাশ্মীর ছেড়ে চলে যাবে। না, তারা তো আতঙ্কিত বরাবরই এবং টার্গেটেড। কিন্তু মোদিজি যখন আছেন, অমিত শাহ যখন আছেন, এইরকম বিচ্ছিন্ন খুন করে কাশ্মীরি পণ্ডিতদেরকে শেষ করা যাবে না, বা জনসংখ্যার যে ডেমোগ্রাফি যারা চেষ্টা করছেন কাশ্মীরকে অশান্ত করা করতে পারবে না। তাদের সঙ্গে কল্যাণী এমস নিয়ে 2 জন সাংসদের FIR হয়েছে এবং CID বিষয়টা হাতে নিয়েছে কল্যাণী থানার পুলিশের হাতে। কি বলবো? প্রথম কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একজন কাউকে দিয়ে করিয়েছে। কল্যাণী এইমসে ভারত সরকার কোনো রিক্রুটমেন্ট করে, রিক্রুটমেন্ট করেছে একটা এজেন্সি, এবং সেই এজেন্সি নিশ্চিতভাবে কি পদ্ধতিতে রিক্রুটমেন্ট করেছে তারা বলে দিতে পারবে, এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই। আর তৃণমূল অ্যান্ড কোম্পানিকে বলি, কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রপার্টি এবং প্রতিষ্ঠান, তার যে কোনো অ্যালিগেশন, ইনভেস্টিগেশন কেবলমাত্র সেন্ট্রাল এজেন্সি করতে পারে। আপনাদের কোনো অধিকার নেই ভারত সরকারের কল্যাণী এইমসের বিষয়ে তদন্ত করা। আপনাদের যদি মুখ্যমন্ত্রী সত্যিকারে বা তৃণমূল সত্যিকারের তদন্ত চান, তাহলে এই এফআইআরটা ফরওয়ার্ড করে দিতে হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হলদিয়াতে করতে গেছিলেন, বন্দরে হাত পুড়েছেন, এখানেও আপনাদের হাতটা পুড়ে। 2 জন সাংসদের সিআইডি এবং রাজ্য পুলিশের কোনো এখতিয়ার নেই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ইনভেস্টিগেশন করার। সেখানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, পশ্চিমবঙ্গ সরকার উঠতে বসতে যে সেন্ট্রাল এজেন্সি গালাগালি করে তাকেই লিখে দিতে হবে। আগামী 19 তারিখে যে আপনাদের নতুন কোনো ভাবনা বেরিয়ে আসবে রাজনৈতিকগতভাবে, এই নতুন মামলা। নতুন কোনো ভাবনা বেরিয়ে আসবে রাজনৈতিকগতভাবে তৃণমূলকে ধরাশায়ী করা? ধরাশায়ী যখন সেন্ট্রাল ফোর্স থাকবে, ভোট হবে, 24 সালে প্রমাণ হয়ে যাবে। দাদা পরেশ অধিকারী দাবি করছেন যে
আপনি যে লিস্টটা সামাজিক মাধ্যমে দিয়েছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার পরিবারের যারা চাকরি পেয়েছেন অনেকেই তার বিয়ের আগে চাকরি পেয়েছেন, ওনার ওয়াইফের নাম আপনি দিয়েছেন। উনি বলছেন যে এইটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা list। না না, আমি তো চাকরি করে বলেছি। পরেশ অধিকারী চাকরি করিয়েছেন করেননি, বাম আমলে কতটা, তৃণমূলের আমলে কতটা তো বলি। আমি বলেছি পশ্চিমবাংলায় এবং 2 কোটি বেকার, 90 লক্ষ শিক্ষিত বেকার। তখন যারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণের কর্তা, যারা আইন প্রণেতা, তাদের পরিবারে এতজন চাকরি করে, এটা ইনফরমেশন টু দি পিপুল অফ বেঙ্গল। ও বিশেষ করে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির 11 বছরের কার্যকালে যাদের 40 বছর পেরিয়ে গেল আর চাকরি পাবে না, চাকরির বয়স তাদের চলে গেল, তাদেরকে একটা মেসেজ অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি দিলাম যে আপনি 40 বছর পেরিয়ে গেছেন, MA পাস করেছেন, MSc করেছেন, বিএড করেছেন, বেসিক করেছেন, আপনি গ্র্যাজুয়েট অনার্স পেলেন না চাকরি। তো পশ্চিমবাংলায় যারা বিধানসভায় বসে আইন তৈরি করেন, আইন প্রণেতা এবং আমাদের ভাগ্য বিধাতা যারা মন্ত্রী, তাদের পরিবারে এতজন এই দপ্তরে চাকরি করেন। এটা জাস্ট ইনফরমেশন টু দি পিপল অফ বেঙ্গল। না, অন্য কারণ দল নাকি? কারণ পরেশ অধিকারী যে দলটা করেন সেই দলটা সবসময় বলে তো মা মাটি মানুষ। চলুন, ধন্যবাদ। ইনভেস্টিগেশনের পার্ট এটা, কিন্তু অনুব্রত মণ্ডলের দেহরক্ষীরা 25-30 হাজার টাকা বেতন পাওয়ার পরে যে ধরনের কোটি কোটি টাকা চোখের সামনে বাড়ি ঘরদুয়ার তৈরি করেছেন, সম্পত্তি করেছেন, এটা সকলেই চোখে দেখতে পাচ্ছে। এবারে এজেন্সি কেন যাচ্ছে সে তো এজেন্সি বলতে পারে, এজেন্সি পুরোটাই কোর্ট মনিটরিং। এজেন্সি ইনভেস্টিগেশন করছে কোর্টের অর্ডারে, তাদের রিপোর্ট দিতে হচ্ছে কোর্টকে। কোর্ট আর এজেন্সির ব্যাপার, এখানে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু একটা 30 হাজার টাকা পুলিশের ছোট মানে বেতনের কর্মচারী 30 হাজার টাকা বেতন পায় সর্বোচ্চ, ডিএ তো নেই এখানে। প্রত্যেকটা কনস্টেবল পশ্চিমবঙ্গে 10 হাজার টাকা কম বেতন পায়, ডিএ যেহেতু তারা পাচ্ছে না। 30 হাজার টাকা বা যদি সিনিয়র কনস্টেবল হয় হয়তো 35 হাজার টাকা, এই বেতনে চাকরি করে এইভাবে ডোমকল এলাকাতে সম্পদ করা যায় না। এইরকম 2 কোটি 2.5 কোটি টাকার বাড়ি করা যায় না, এতগুলো ছোট বড় গাড়ি বা কেনা যায় না। এর জন্য অবৈধ টাকার দরকার হয়। এটা তো চোখের আলোর সামনে নয়, দিনের আলোর মতো চোখের সামনে খুব পরিষ্কার। SSC দুর্নীতি নিয়ে কিছু বলুন। SSC দুর্নীতি কেন? কোর্ট ম্যাটার আমি প্রথম থেকেই বলেছি, এর কিং পিন হচ্ছে পার্থ চ্যাটার্জি এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সম্মানীয় রঞ্জিত বাগ কমিশনের রিপোর্টে পার্থ চ্যাটার্জিকে বলে গেছে 609টা পরীক্ষায় বসেনি, ফেল পাস তো দূরের কথা, 609 জন পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে। এর থেকে বড় প্রামাণ্য দলিল আর হতে পারে না। তাই ডেকে চা না খাইয়ে ওম প্রকাশ চৌতালার পাশে থাকার ব্যবস্থা করুন। হরিয়ানাতে চাকরি দিতে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে যিনি আছেন তার সঙ্গে পার্থবাবু থাকার ব্যবস্থা করুন, আর পয়লা ভাইপোকে মধু করার সঙ্গে রাখার ব্যবস্থা করুন। দেখান দাদা। বসো সন্দীপ দা, বসো। আর ব্যারাকপুরে কেমন দেখছেন তো সবাই ইউনাইটেড আমরা, ডক্টর চন্দ্রমণি বুট ক্লাব ছিলেন না সেদিন। মনীষ তদন্ত নিয়ে কি আমরা নতুন কিছু ভাবনা চিন্তা করছেন? লিগ্যাল ম্যাটার আমরা করবো না, কিন্তু যারা 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 অ্যারেস্ট হয়েছিল তারা বেল পেয়ে গেছে এবং তারা ডক্টর শুক্লাকে ধমক চমক দিচ্ছে। আমি উনাকে বলেছি যে উনি পুলিশকে যেন ওনার যা বক্তব্য আছে মেল করে জানান এবং সাবধানে থাকেন। আমাদের পার্টি কর্মীরা যাতে ওনার লক্ষ্য রাখেন, আমি ওনাকে নাম্বারও দিয়েছি, কোনো অসুবিধা হলে আমাকে জানান। তত্ত্বাবধানে সিবিআই তদন্ত কি দাবি করবেন? এখনই টুয়ালেটু ছেড়ে দিতে উনি আগে দাবি করেছেন। উনি তো নিশ্চয়ই এ ব্যাপারে উনি যা বলবেন আমরা ওনাকে সঙ্গ দেব, কারণ উনার পরিবারে কোনো মানে মানে ছেলে নেই, একমাত্র ছেলে ওর পরিবার থেকে চলে গেছে। ওর থেকে বেশি লস তো কারো হয় না, এবং সেটা হয়েছে মনীষ বিজেপি করেছিল পলিটিক্যাল মার্ডার। এটা নিয়ে ওনার পরিবার আমি ব্যক্তিগত বলবো, এটা পলিটিক্যাল মার্ডার, এটা
নিয়ে প্রশ্ন নেই, এবং যারা জেলে ছিল তারা কনভিকশন না হয়ে তাদের চার্জশিট করে ট্রায়াল না করে তাদের সব বেল করিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই ডক্টর শুক্লা তিনি খুবই আতঙ্কের মধ্যে আছেন। আমরা ওনাকে আমাদের সাধ্যমতো প্রোটেকশন দেবো বলেছি, এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রথমে পুলিশকে জানানোই কর্তব্য। পুলিশ পার্টি ক্যাডার হলেও আমাদের যেটা আইন মেনে যেটা করা উচিত সেটা আমরা করব, না হলে নিশ্চিত কোর্ট তো আছে। ওনাকে কি কোনো রকম ভয় দেখানো হচ্ছে? উনি আমাকে যা বলেছেন রিলে করলাম, আলাদা করে ওনার কাছ থেকে জেনে নেব। জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু হয়েছে, সেই নিয়ে পবিত্র হয় ইতিমধ্যে কেন্দ্রীয় গতকাল আমি টুইট করে আমি পরিষ্কার বলেছি উনার মৃত্যু ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু 2500-এর হলে 7000 8000 লোক ঢুকলো কি করে, কারা ঢোকালো? সেখানে এসি বন্ধ হয়ে গেল কেন? সেখানে SO2 অগ্নি নির্বাপক গ্যাস সেটা এই তৃণমূলের তথাকথিত অছাত্র নেতাদের হাতে কে ছেড়ে দিল? তার প্রপার ট্রিটমেন্ট কেন হলো না? ডক্টর কুণাল সরকার যে সমস্ত কথা বলেছেন তাকে আমরা সবাই সাপোর্ট করি, এবং আপনারা আজকে সবচেয়ে বাঙালি হিসেবে লজ্জিত আমরা যে আজকে মাননীয় অঙ্কুরের স্ত্রী নন্দিতা পুরী তিনি একটা টুইট এবং ফেসবুক করে বলেছেন যে কে পশ্চিমবঙ্গের বদ্ধভূমিতে মেরে দেওয়া হয়েছে, এবং তিনি পুরো বলিউডকে বলেছেন পশ্চিমবঙ্গকে, কলকাতাকে বয়কট করতে। এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। তাহলে কি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন উঠছে? পুলিশ ছিলই না, পুলিশ তৃণমূল করা মানে তোমার পারমিশন লাগে না। পুলিশ কোথায় দেখেছেন আপনারা ছবিতে? পুলিশকে কোথায় ছিল? কোথাও কোনো পুলিশ ছিলই না, পুলিশের নামগন্ধ নেই। পুলিশ পিসিআর ভাইপোকে পুলিশ সব চলে গেছিল বাঁকুড়া পুরুলিয়াতে। মুখ্যমন্ত্রী গেলে 8000 পুলিশ যায়, মুখ্যমন্ত্রী গেলে 3 কোটি টাকা পুলিশে খরচ হয়। ভাইপো ব্যারাকপুরে এসেছিল, কত পুলিশ দেখেছেন আপনারা? 4000 পুলিশ এসেছে। আগের দিন থেকে হল খুলে দেয়। ভাইপোর জন্য পুলিশের খরচ হয় এক একটা কর্মসূচিতে 1 কোটি টাকা। আমি RTI করে সব বের করেছি। আর মুখ্যমন্ত্রীর জন্য পুলিশ যায় 7000। তাদের গাড়ি, ফুড ইত্যাদি অ্যারেঞ্জমেন্ট নিয়ে বাথরুম থেকে শুরু করে জেনারেটর থেকে শুরু করে মশা মারার কয়েল পর্যন্ত দেওয়া হয়। তাতে খরচ হয় 3 কোটি করে টাকা মুখ্যমন্ত্রী। তাই পুলিশ কলকাতায় ছিল না, পুলিশ চলে গেছিল বাঁকুড়া পুরুলিয়ায় আকাশ রানীকে প্রোটেকশন দেওয়ার জন্য। লোক ছেড়ে দেন।